ক্লাস 6 সাবজেক্ট হিস্ট্রি ফুল মার্কস 50 সেকেন্ড সামেটিভ এক্সামিনেশান। এটা হচ্ছে তোমাদের 2025 সালের বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠের প্রশ্নপত্র। আজকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি একদম ব্যাখ্যা সহ আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের স্কুলেও কিন্তু কমন আসবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন 50 নম্বরে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে। তো চলো প্রথমে দেখো 7খানা এমসিকিউ দিয়েছে। কয়ের প্রশ্ন বলছে ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য কি? উত্তর হচ্ছে কি ঋগ্বেদ। একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো, আর্যদের প্রাচীনতম সাহিত্য হলো 4টি, তার মধ্যে কি আছে? বেদ, যার মধ্যে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। এটি ইন্দো আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে। ক্ষয়ের প্রশ্ন কি বলছে? রাজস্থানের একটি মেগালিথ কেন্দ্রের নাম লেখো। কী লিখেছি? ক্ষেত রি, ক্ষয় একার ত রয় দীর্ঘি। ঠিক আছে। দেখো, মেগালিথ মানে বড় পাথরের সমাধি। রাজস্থানের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রাচীন নিদর্শন কিন্তু পাওয়া যায়। গয়ের দাগের প্রশ্ন কি বলছে? কোন অঞ্চলকে ঘিরে ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি হয়? উত্তর লিখবে মগধ। ঠিক আছে, ব্যাপারটা বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো, ষোড়শ মহাজন পদের মধ্যে মগধ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে এবং একে কেন্দ্র করেই মৌর্যরা ভারতের প্রথম বিশাল সাম্রাজ্য কিন্তু গড়ে তোলে। ঠিক আছে। ঘয়ের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? লিখবে চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে নন্দ বংশের শেষ রাজা। ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। উমরদাগের প্রশ্ন, প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছিলেন? লিখবে সম্রাট অশোক। ঠিক আছে। শিলালিপিতে অশোক নিজেকে দেবেরাম প্রিয়দর্শী অর্থাৎ দেবতাদের প্রিয় এবং দেখতে সুন্দর বলে উল্লেখ করতেন। চয়ের প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। ঠিক আছে। এখান থেকে কিছু তথ্য তোমাদেরকে দিই। এটি পালি ভাষায় লেখা। ঠিক আছে। বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক এই তিনটির সমষ্টি হলো কিন্তু এই ত্রিপিটক। যে ত্রিপিটক আমরা বলি, এই 3টে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। 6 দাগের প্রশ্ন বলছে কোন সন্ন্যাসী অশোককে বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন? উত্তর লিখবে উপগুপ্ত। ঠিক আছে। কখন? এটা বুঝে নাও। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক যখন মর্মাহত হন, তখন বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত তাকে বৌদ্ধ ধর্মের শান্তির পথে দীক্ষিত করেন। নেক্সট চলে আসো, শূন্যস্থান পূরণ করে 5খানা দিয়েছে। কয়ের প্রশ্ন, সব থেকে পুরনো বৈদিক সংহিতা হলো ড্যাশ। উত্তর হবে ঋক সংহিতা। যদি এটাকে ঋগ্বেদ লেখা হতো তাও এটা রাইট হবে। ক্ষয়ের দাগের প্রশ্ন, কৌটিল্যের লেখা বইটির নাম হলো অর্থশাস্ত্র। ঠিক আছে। আচ্ছা, এই বইতে কি লেখা আছে একটু বুঝে নাও। এই বইতে তৎকালীন সময়ের রাজনীতি, শাসন ব্যবস্থা এবং অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু করা আছে। ঠিক আছে। গয়ের দাগের প্রশ্ন, মেগাস্থিনিসের ড্যাশ নামক বই থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের কথা জানা যায়? উত্তর লিখবে ইন্ডিকা। ঠিক আছে, একটু বুঝিয়ে দিই। গ্রিক দূত মেগাস্থিনিস মগধের রাজধানী পাটলিপুত্র এবং মৌর্য প্রশাসন সম্পর্কে কিন্তু এই বইতে লিখেছিলেন। ঘ, গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বংশে? উত্তর লিখবে শাক্য বংশে। ঠিক আছে, একটু বুঝিয়ে দিই। তিনি লুম্বিনীতে, জায়গার নামটা কি বললাম? লুম্বিনীতে শাক্য রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাকে শাক্য মুনিও কিন্তু বলা হয়ে থাকে। উমরদাগের প্রশ্ন, পার্শ্বনাথ ছিলেন ড্যাশ তীর্থঙ্কর? লিখবে 23তম তীর্থঙ্কর। ঠিক আছে। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। মহাবীর ছিলেন 24তম এবং তার ঠিক আগেই ছিলেন এই পার্শ্বনাথ। চলো এখানে স্তম্ভ মিলন দেখে না একটুকুনি। মৌর্যদের রাজধানী দু একটা করবে পাটলিপুত্র। কয়েকটা আলেকজান্ডারের সেনাপতি ছিল? অপশান ক সেলিউকাস।
আচ্ছা, গয়ের দাগেটা দেখো বেদের আরেক নাম হচ্ছে, পাঁচেরটা লিখবে এখানে শ্রুতি। ঘয়েরটা দেখো হিনযান মহাযান হচ্ছে, চারেরটাই হবে এটা বৌদ্ধ ধর্ম। আর সকল উত্তর পথনাথ হচ্ছে তিনেরটা হর্ষবর্ধন। ঠিক আছে, চলো চারের দাগেরটা একটু বুঝে নিই আমরা। সঠিক উত্তর নির্বাচন করো। ঋক বেদে রাজা ছিলেন, এখানে উত্তর লিখবে গোষ্ঠীর প্রধান। ঠিক আছে, এটা বুঝিয়ে দিই। দেখো আদি বৈদিক যুগে রাজা বর্তমানের মতো সর্বে সর্বা ছিলেন না, তিনি ছিলেন মূলত গোত্র বা গোষ্ঠীর নেতা। ক্ষয়ের দাগে কী বলেছে, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। ঠিক আছে, এটা বুঝে নাও। দেখো বৈদিক সমাজ ছিল কি পুরুষতান্ত্রিক, পরিবারের প্রধানকে বলা হতো কি কুলপা, কয়সু ল পয়াকার, কুলপা বা গৃহপতি, যা সাধারণত পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ বা বাবাই হতেন। গয়েরটা শিলাদিত্য উপাধি নিয়েছিলেন, উত্তর লিখবে হর্ষবর্ধন। দেখো সিংহাসনে বসার পর হর্ষবর্ধন এই রাজকীয় উপাধি কিন্তু গ্রহণ করেন। ঘয়ের দাগের প্রশ্ন, হর্ষচরিতের রচয়িতা হচ্ছে, এখানে লিখবে বাণভট্ট, কারণ বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের রাজকবি। তিনি তার রাজা হর্ষবর্ধনের জীবনী নিয়ে এই গ্রন্থটি রচনা করেন। উমর দাগের প্রশ্ন, মহাজন পদগুলি গড়ে উঠেছিল, উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ঠিক আছে, আর আনুমানিক 600 খ্রিস্টাব্দে উত্তর ভারতের 16টি বড় রাজ্য বা ষোড়শ মহাজন পদের কিন্তু উত্থান ঘটে। আচ্ছা, এবার চলে আসো পাঁচের দাগে ঠিক না ভুল, চলে আসো। কয়েকটা কি বলছে, কুষাণদের সেরা রাজা ছিলেন কনিষ্ক, এটি একদমই ঠিক। ক্ষয়েরটা কি বলেছে, সুয়ান জাং মৌর্য সম্রাট অশোকের আমলে ভারতে আসেন, এটি ভুল, কারণ চৈনিক পরিব্রাজক সুয়ান জাং, যেটাকে আমরা বলি হিউয়েন সাং, সুয়ানজাং আর হিউয়েন সাং একই লোক, সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, গয়েরটা দেখো বেদাঙ্গ এর সংখ্যা 6টি, এটি একদমই ঠিক। কী কী একটু বলি, দেখো শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ, এই 6টিকে বেদাঙ্গ বলা হয়। ঘয়ের দাগের প্রশ্ন, সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে বৈদিক বসতি ছিল, এটি একদমই ঠিক। নেক্সট, উঙো আর্য সত্য জৈন ধর্মের অংশ, এটি হচ্ছে ভুল। দেখো কারণ হচ্ছে 4টি আর্য সত্য গৌতম বুদ্ধ প্রচারিত বৌদ্ধ ধর্মের প্রধান ভিত্তি। ঠিক আছে, 6টা প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল রাজগৃহ নামক স্থানে, একদমই ঠিক, কারণ অজাতশত্রুর আমলে বুদ্ধের মৃত্যুর পর প্রথম বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীত রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল। এবারে 6 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 নম্বরের 3টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে, তাও যে প্রশ্নগুলো একটু কঠিন আমি তার উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। 1 ঋগ্বেদে কোন অঞ্চলকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হতো, আমি একটু এটা বলে দিই, লিখে নিতে পারো যারা উত্তরটি পাবে না। লিখবে সিন্ধু নদী এবং তার 5টি উপনদী, ব্যাখ্যার মধ্যে লিখে দেবে 5টা উপনদীর নাম, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, শতদ্রু এবং সরস্বতী নদী, এই 7টি নদীর অববাহিকাকে সপ্ত সিন্ধু বলা হতো। 2 বোধিবৃক্ষ বলতে কী বোঝো, উত্তরটা আমি বলছি, লিখে নিতে পারো। লিখবে গয়াতে যে অশ্বত্থ গাছের নিচে দীর্ঘ তপস্যার পর গৌতম বুদ্ধ বোধি বা পরম জ্ঞান লাভ করেছিলেন, সেই গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়। খ চতুরাশ্রম সম্পর্কে যা জানো লেখো, পাঠ্য বইতে উত্তরটি ভালোভাবে লেখা আছে, তাও আমি একটু বুঝিয়ে দিই, যাদের দরকার লেখা তারা লিখে নিতে পারো। দেখো বৈদিক যুগে একজন আর্যের জীবনকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছিল, একেই চতুরাশ্রম বলে। পর্যায়গুলি হচ্ছে 1 ব্রাহ্মণ, গুরু গৃহে থেকে বিদ্যালাভ। 2 হচ্ছে গৃহস্থ, বিবাহ ও সংসার ধর্ম পালন। 3 হচ্ছে বানপ্রস্থ, সংসার ত্যাগ করে বনে গিয়ে ঈশ্বর চিন্তা। 4 হচ্ছে সন্ন্যাস, সমস্ত জাগতিক মায়া ত্যাগ করে মোক্ষ লাভের চেষ্টা। গ এলাহাবাদ প্রশস্তি কার লেখা, এটি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজকবি
হরি সেনের লেখা। এতে সমুদ্রগুপ্তের রাজ্য জয় ও কৃতিত্ব বর্ণনা করা হয়েছে। এর সাথে রয়েছে দেখো তিনি কার সভাকবি ছিলেন, ঠিক আছে। হরি সেন ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি। নেক্সট দেখো কাকে কেন সকারি উপাধি দেওয়া হয়েছিল, এটা বলি। দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি উপাধি দেওয়া হয়েছিল। কেন একটু বলি। দেখো সকারি শব্দের অর্থ হলো শকদের শত্রু। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের দুর্ধর্ষ শক জাতি ও তাদের শেষ রাজা তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করে শক শাসনের অবসান ঘটান। এই স্মরণীয় জয়ের কারণেই তিনি সকারি উপাধি গ্রহণ করেন। নেক্সট চলে আসা হাতের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 5x2, তিনটে প্রশ্ন তোমরা রেডি করে রাখো, কারণ এই তিনটে প্রশ্নের মধ্যে তোমাদের স্কুলে কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।